কাকুরিয়া গ্রামের পশ্চিম প্রান্তে একটি ছোট্ট কুঁড়ে ঘর আছে। খড়ের চাল আর মাটি দিয়ে তৈরি। সেখানে থাকে একটি দরিদ্র পরিবার। পরিবারে এক বৃদ্ধ আর এক বৃদ্ধা এবং তাদের একমাত্র ছেলে মীর সেখানে থাকে। মীরের বয়স 15 বছর। পড়াশোনায় সে খুবই ভালো। সে রোজ নৌকো করে নদী পার করে তারপরে আবার বাসে করে বিদ্যালয়ে যেত। কিছুদিন আগে পর্যন্ত সে পড়াশুনো করত, কিন্তু এখন সে আর বিদ্যালয়ে যেতে পারে না। তার আব্বু এখন আর কাজ করতে পারছেন না। সে গ্রামের এক প্রান্তে মাঠের ধারে গাছতলায় বসে একা একা ভাবে, কি হবে তার? বাসাতে দুমুঠো খাওয়ার পয়সা নেই। সে বিদ্যালয়ে যাবে কি করে? তাদের অবস্থা এত খারাপ ছিল না। তার আব্বু কাকুরিয়ার পাশের গ্রাম ভূতাদিহির হাটে শাড়ি, ধুতি, লুঙ্গি ইত্যাদি বিক্রি করত। মোটামুটি ভালোই ছিল তারা। তবে গত মাস তিনেক হলো তার আব্বু বিছানায় শয্যাশায়ী। ধীরে ধীরে ঘরের সব টাকা পয়সা শেষ হতে চলেছে। দারিদ্র্যের ছায়া এসে পড়েছে মীরের পড়াশোনার উপরও। তার আম্মি একদিন তাকে ডেকে বলেছিলেন, বাবা, এভাবে আর চলে না যে, তোকে কিছু একটা করতেই হবে। তোর আব্বুর অবস্থা দেখতে পাচ্ছিস তো, কিছুদিন পর ঘরে আর চাল থাকবে না। সে কি করবে? এখন তার পড়াশোনা করার বয়স। সে চায় পড়াশোনা করে চাকরি করবে আর আব্বু আম্মির দুঃখ দূর করবে। তার আব্বু মফিজ মিয়াও তাই চান। তবে পরিবারের এখন যা দুরবস্থা, বিদ্যালয়ে যাওয়া আসা করতে যে ন্যূনতম টাকাটা লাগে, সেই টাকাটাও এখন তাদের কাছে নেই। তবে মীর আজকে ঠিক করেছে, পড়াশোনা সে করবেই। বাবা পারুক আর না পারুক, তাকেই কিছু করতে হবে। বাড়িতে কিছু নতুন শাড়ি, ধুতি আছে। বাবা যেগুলো বিক্রি করতে নিয়ে যেত, সেইগুলো নিয়ে সে নিজেই হাটে গিয়ে বিক্রি করে আসবে। তার কিছুদিন পর থেকেই মীর হাটে গিয়ে জামা কাপড়, ধুতি, শাড়ি ইত্যাদি বিক্রি করা শুরু করলো। প্রথম প্রথম সে অল্প জিনিস নিয়েই বাজারে যেতে লাগলো, কিন্তু ধীরে ধীরে সে ভালোই ব্যবসা শিখে গেছে। তারপর সে নিজের পুঁজিও বাড়িয়ে নিল। সে আরও বেশি বেশি করে জামা কাপড় তার দোকানে তুলতে লাগলো। খুব তাড়াতাড়ি তার বাড়ির দারিদ্রতাও দূর হয়ে গেল। তবে দূর হলো না তার বাবার অসুখ। মফিজ মিয়া আরও অসুস্থ হতে লাগলো। শরীর আরও শীর্ণকায় হয়ে যেতে লাগলো। মীর প্রতিদিন সকালে বোঁচকা বেঁধে তার সব বিক্রির জিনিস হরমোহনের গাড়িতে করে হাটে নিয়ে যেত। মীরকে হাটে ছেড়ে দিয়ে হরমোহন আবার ফিরে আসতো কাকুরিয়া গ্রামে। তারপর আবার বিকেল হলে হরমোহন গরুর গাড়ি করে মীরকে গ্রামে ফেরত নিয়ে আসতো। মীরকে হাটের প্রায় সবাই চিনে গিয়েছিল। মফিজ মিয়ার ছেলে বলে সবাই খুব আদর যত্নও করত। সে কিছুদিন পরে আবার বিদ্যালয়ে যাবে বলে ঠিক করেছে। সপ্তাহে 2 দিন বিদ্যালয়ে যাবে এবং বাকি দিনগুলো সে হাটে চলে আসবে। এভাবেই চলছিল মীরের দিন। একদিন গরুর গাড়িতে করে গ্রামে ফেরার পথে হরমোহন মীরকে বলল, হ্যাঁ রে বাবা মীর, তোর বিক্রি বাটা কেমন হয়েছে আজকে? হ্যাঁ কাকা, ভালোই হয়েছে। হাটে আজকে অনেক লোক হয়েছিল। তারপর হরমোহন বলল, তুই যে এই বয়সে এত সুন্দরভাবে তোর পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিছিস, এইটা দেখে আমার খুব ভালো লাগছে। সে হয়তো তুমি ঠিকই বলেছ কাকা, কিন্তু তোমরাও তো আমায় অনেক সাহায্য করেছো। তুমি না থাকলে আমি হাটে আসতাম কি করে? আর প্রথমে তো তুমি কোনো টাকা পয়সাও নাওনি।
আর হাটে আব্বার যেসব বন্ধুরা আছে ওরাও তো আমায় অনেক সাহায্য করেছে। হ্যাঁ, সেও ঠিক। তা এবার তাড়াতাড়ি যাই, আকাশের অবস্থা যে ভালো নয়। হাই হাই হুস, চা 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 চা, হাই হুস, হাই হাই হুস। সেদিন রাতে মীর ঘরে শুয়েছিল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর চারিদিক থেকে অনবরত ব্যাঙ ডেকে চলেছে। মীরের হাতে এখন কিছু টাকা পয়সা আছে। সে শুয়ে শুয়ে ভাবছিল পরের সপ্তাহ থেকে আবার সে বিদ্যালয়ে যাবে। আর তারও কিছুদিন পরে সে তার আব্বুকে নিয়ে শহরের বড় হাসপাতালে নিয়ে যাবে। তাহলে যদি আব্বু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এইসব ভাবতে ভাবতে মীর ঘুমিয়ে পড়ল। কাকুরিয়া গ্রাম সহ আশেপাশের বহু গ্রাম জুড়ে সেই রাতে মুষলধারে বৃষ্টি হলো পুরো সকাল পর্যন্ত। সকালে মীরের হাটে যাওয়ার আগে বৃষ্টিটা কমেও গেল, তবে ঘন কালো মেঘটা এখনো পুরো আকাশ ছেয়ে রয়েছে। সকাল হয়েছে, তবুও চারিদিক কেমন অন্ধকার ভাব। চারিদিকে পুকুর ডোবা জলে ভরে গেছে, আর সেই সব পুকুর ডোবা থেকে ব্যাঙের গ্যাঙর গ্যাং গ্যাঙর গ্যাং ডাক শোনা যেতে লাগলো। মীর তার সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরোনোর সময় তার আম্মি তাকে বলল, বাছা, আজকে না গেলেই পারতিস। এই ঝড় জলের দিনে পথে কি না কি বিপদ থাকবে, তার চেয়ে আজকে বাসাতে থাক। আমি খিচুড়ি আর বেগুন ভাজা রান্না করছি। না না আম্মি, চিন্তা করো না, কদিন পরে ঈদ, এখন সবাই হাটে নতুন নতুন জামা কাপড় কিনতে আসবে যে, এখন আর বাড়িতে বসে থাকলে চলবে কি করে? তুমি চিন্তা করো না, আমি আর হরমোহন কাকা তো যাচ্ছি। বিকেলে আবার হরমোহন কাকা আমাকে গিয়ে নিয়েও আসবে। আমি তো আর একা যাচ্ছি না। চলো, আমি গেলাম তাহলে। আম্মির সাথে কথা বলে সে হরমোহনের গাড়িতে করে হাটের দিকে রওনা দিল। দুটো বলদে টানা কাঠের চাকাওয়ালা গাড়ি খট খট টং লং করতে করতে মেঘাচ্ছন্ন আধো অন্ধকার কাঁচা পথ দিয়ে হরমোহনের গাড়িটা এগিয়ে চলল। কাকুরিয়া গ্রাম থেকে পাশের গ্রামে যেতে গেলে একটা নদী পড়ে। সেই নদীর উপরেই রয়েছে একটা বাঁশের সাঁকো। মীর আর হরমোহন রোজ এই সাঁকো করেই পার হয়ে পাশের গ্রামে যাতায়াত করে। তবে কাল রাতের মুষলধারায় বৃষ্টিতে সেটা নড়বড়ে হয়ে গেছে। তারা কোনো রকমে সেই সাঁকো পার করে পাশের গ্রামে প্রবেশ করল। তারপর কিছুটা গিয়ে বিরাট আকার জঙ্গল পার করে তারপরে পরে ভূতাদিহির হাট। সেদিন মীর হাটে গিয়ে তার সব জিনিসপত্র নিয়ে দোকান খুলে বসল। তবে একটু বেলা হতে হতে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেল। প্রথমে ঝিরিঝিরি, তবে দুপুর হতে হতে সেটা মুষলধারে পরিণত হলো। তার সঙ্গে শুরু হলো ঝড়। এই উত্তাল ঝড় বৃষ্টিতে কে আর হাটে আসবে? ঝড় বৃষ্টি শুরু হলে সে হাটের একটা দোকানে ঢুকে দাঁড়িয়েছিল। সে দাঁড়িয়ে ভাবছিল, ইস, আমি আসতে বারণ করেছিল,
আম্মির কথা শুনে যদি বাসাতে থাকতাম তাহলে এখন ঘরে বসে গরম গরম খিচুড়ি খেতে পারতাম। মীর এসব ভাবছিল। তখন চায়ের দোকানের রহমত চাচা মীরকে জিজ্ঞেস করলো, মীর, তোমার আব্বা এখন কেমন আছে? চলতি ফিরতি পারছে? না রহমত চাচা, আব্বার অবস্থা দিনকে দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। তবে চিন্তার কিছু নেই, আমি কিছুদিন পরে আব্বাকে শহরের বড় হাসপাতালে নিয়ে যাব, তখন আব্বা ঠিক হয়ে যাবে। তা বাবা আজকে না এলেই পারতে। আকাশের যা অবস্থা, তুমি বাসা যাবে কিভাবে? তোমার হরমোহন কাকা তো এখনো এলো না। হ্যাঁ সেটাই তো দেখছি চাচা, কাকা তো এতক্ষণে চলে আসে। দেখি কিছুক্ষণ, কাকা না এলে আমি নিজেই হেঁটে বাসা চলে যাব। না না মীর, তোমাকে আজকে আর বাসা যেতে হবে না। এই বৃষ্টি কখন থামবে তার ঠিক নেই। তুমি বরং আমার বাসায় চলো। না না চাচা, আমাকে আম্মি অনেক বারণ করছিল আসার জন্যে, তা আমি বারণ না শুনে চলে এসেছি। আর এখন আমি বাড়ি না গেলে আম্মি যে চিন্তা করবে। বৃষ্টি আর ঝড়টা ধীরে ধীরে কমে আসতে লাগলো। তবে কমতে কমতে প্রায় অন্ধকার হয়ে গেল। রহমত চাচা ততক্ষণে তার দোকানের লণ্ঠনটা জ্বালিয়েছেন। তখন মীর বলল, চাচা আমি এবার বেরোই কেমন? কে জানে রাস্তায় হরমোহন কাকার আবার কি হলো, হেঁটে হেঁটে অনেকক্ষণ লাগবে যে। বাবা, তুমি কিন্তু আমাদের বাড়িই থাকতে পারতা। এখন যা অন্ধকার, তুমি যাবা কি করে? গ্রামের শেষে যে জঙ্গল আছে, ওর মধ্যে আবার পুরনো কবরস্থানটা রয়েছে। তাতে কি, আমি ঠিক হেঁটে গ্রামে চলে যাব, তুমি চিন্তা করো না। চলো, আবার ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগে আমি হাঁটা লাগাই। বলে মীর তার দুটো বোঁচকা কাঁধে করে রাস্তায় পা বাড়ালো। অন্ধকার গ্রামের চারিদিক থেকে ব্যাঙের আর ঝিঝির ডাক ভেসে আসতে লাগলো, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতে লাগলো। ভূতাদিহি গ্রামের জনবসতি পার করে মীর প্রবেশ করলো ভূতাদিহির জঙ্গলের রাস্তায়। দুদিকে সারি সারি কলা গাছ, আম গাছ আর ঝোপ জঙ্গলে ভরা। জঙ্গলের বাইরেটাও একটু আলো ছিল, তবে জঙ্গলের রাস্তায় প্রবেশ করার পর থেকে মনে হচ্ছে যেন এখানে এখন মধ্যরাত। মীর একটা লাঠির দুদিকে তার দুটো বোঁচকা ঝুলিয়ে নিয়েছে। এখন তাকে অনেকক্ষণ ধরে এই জঙ্গলে হাঁটতে হবে, তারপর আবার সেই নদীর সাঁকো পার করে আরও মিনিট 20 হেঁটে তারপর সে বাসায় পৌঁছবে। হাঁটতে হাঁটতে সে হঠাৎ দাঁড়িয়ে গেল, কারণ সে দেখল তার সামনে একটি গাছের ডাল রাস্তায় ঝুঁকে আছে, আর সেই ডালে সাদা কিছু একটা ঝুলছে। সে ভয় না পেয়ে সামনে এগোতে লাগলো। সাদা জিনিসটা দেখে মনে হচ্ছে কোনো মৃতদেহকে সাদা কাপড়ে জড়িয়ে সেটা দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। মীর আরও একটু এগোতে লাগলো। তক্ষুনি কিছু একটা তার পেছনের এক গাছ থেকে অন্য গাছে সরে গেল। কি সরে গেল সেটা দেখার জন্য মীর যখন ঘুরে তাকালো, তখন দেখল পেছনে কিচ্ছু নেই। কিছু নেই দেখে সে আবার যখন সামনের দিকে তাকালো, তখন সে দেখল সামনেও কিছু নেই। এবার মীরের একটু একটু ভয় করতে লাগলো। এই বিশাল জঙ্গলের মধ্যে সে একা দাঁড়িয়ে আছে। সামনে আবার সেই পুরনো কবরখানা। চারিদিক থেকে অদ্ভুত সব আওয়াজ ভেসে আসতে লাগলো। সেগুলো কি কোনো জন্তু জানোয়ারের শব্দ, নাকি কোনো পাখির শব্দ, নাকি অতি প্রাকৃতিক কিছুর শব্দ, সেটা সে বুঝতে পারছে না। নিজেকে একটু সংযত করে সে বলল,
না, আমি ভয় পেলে চলবে না। বাড়িতে আম্মি আব্বু একা আছে, আম্মি আমার জন্য চিন্তা করছে। এখন তাড়াতাড়ি হাঁটা লাগানো উচিত। মীর আবার চলতে আরম্ভ করলো। সে ঠিক করেছে আর এদিক ওদিক তাকাবে না, সে যাই হয়ে যাক। সামনেই সেই কবরখানা আসছে, এদিক ওদিক তাকালে তার মনে ভয় চলে আসতে পারে। তবে একটু এগোতে না এগোতেই মীর দেখল তার সামনে সেই সাদা জিনিসখানা পড়ে আছে, আর সেটা এখন রাস্তার পুরো মাঝখানে। সে একটু এগোতেই দেখল সত্যি সেটা সাদা কাপড়, আর তার নিচে যে কোনো মৃতদেহ আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এ কি, এখন এখানে এই মৃতদেহ কারা রেখে গেল? এই কবরখানা তো কবেই বন্ধ হয়ে গেছে, এখানে তো আর দাফন করা হয় না। তাহলে তাহলে এই মৃতদেহ আসলো কোত্থেকে? মীর সেই মৃতদেহের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। তক্ষুনি একটা দমকা হাওয়া এসে সেই মৃতদেহের ওপর থেকে সাদা চাদরখানা উড়ে গেল। তারপর বেরিয়ে পড়ল একটা বীভৎস মুখ। মনে হলো দেহটা সদ্য কবর খুঁড়ে বার করা হয়েছে, সারা কাপড়ে মাটি লেগে রয়েছে। এটা দেখে মীর প্রচণ্ড ভয়ে খানিকটা পিছিয়ে এলো। তারপর সে তার আশেপাশে একটু চোখ বুলিয়ে দেখল সে এখন কবরখানার মধ্যে দাঁড়িয়ে আছে। চারিদিকে বহু পুরনো কবরের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। তারপর আবার সামনের দিকে তাকিয়ে দেখল সেই মৃতদেহ সেখানে আর নেই। মীর তখন ভীত সন্ত্রস্ত, তার সারা শরীর তখন ভয়ে শিথিল হয়ে যাচ্ছে। চারিদিকে কবর ছাড়া সে আর কিছুই দেখতে পেল না। তাই সে আবার নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করল, কিন্তু হঠাৎ তার মাথার উপর থেকে কিছু একটা তার মুখের উপর এসে ঝুলে পড়ল। সে ভয়ে দুপা পিছিয়ে এলো। তার কাঁধের বুকচাগুলো ততক্ষণে নিচে পড়ে গেছে। সে দেখল তার সামনে উল্টো হয়ে পচা গলা মৃতদেহটা ঝুলছে, যেটা একটু আগে তার সামনে মাটিতে পড়েছিল। সারা দেহ সাদা কাপড় দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা, শুধু পচা গলা মুখখানা বার করে আছে, আর একটা বোটকা গন্ধ ভেসে আসছে মীরের নাকে। ক্ষণিকের মধ্যে তার আশেপাশে ওই রকম আরও কয়েকটি পচা মৃতদেহ তার একদম কাছে ঝুলে পড়ল। মীরের তখন ভয়ে অজ্ঞান হওয়ার অবস্থা। সে ভয়ে মাটিতে পড়েই যাচ্ছিল। তখনই হরমোহন কাকার গরুর গাড়ির আওয়াজ পেল মীর, আর সেই মুহূর্তে সেই মৃতদেহগুলো একটা একটা করে উপরে ডালপালার মধ্যে চলে গেল। তারপর মীর দেখল হরমোহন কাকা তার গরুর গাড়িটা নিয়ে তার দিকেই এগিয়ে আসছে। তার গাড়ির মধ্যে ঝুলছে একটা আলোর লণ্ঠন। সেই আলোয় মীর দেখল গাড়ির মধ্যে আরও একজন বসে রয়েছে। গাড়িটা আরও একটু কাছে আসতে সে দেখল হরমোহন কাকা গাড়িটা চালাচ্ছে, আর তার পেছনে বসে আছেন তার আব্বা মফিজুল মিয়া। হরমোহনের গাড়ি মীরের সামনে এসে থামতেই মীর অবাক হয়ে বলল, এ কি আব্বা, তুমি তুমি বিছানা ছেড়ে উঠে এসেছো? তখন তার বাবা কিছু বলল না, কিন্তু হরমোহন বলল, বাবা মীর, তুমি আগে গাড়িতে উঠে বসো। এই জঙ্গল সিঁড়ি তাড়াতাড়ি বেরোতে হবে, এখানে অনেক বিপদ আছে। মীর আর কিছু না বলে গাড়িতে গিয়ে তার আব্বার সামনে বসল। গাড়িটা তখন জঙ্গলের মধ্যে থেকে ধীরে ধীরে এগোতে লাগলো।
মীর দেখল তার আব্বা কেমন অদ্ভুতভাবে তারই দিকে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ পরে হরমোহনের গাড়িটা জঙ্গল ছেড়ে বেরিয়ে এলো। মীর দেখল তার আব্বা তখনও তারই দিকেই তাকিয়ে রয়েছে। মীর তখন তাকে জিজ্ঞেস করলো, আব্বা, তুমি অমনভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আর হরমোহন কাকার সাথে তুমি আবার আসতে গেলে কেন? তুমি এত অসুস্থ। তার আব্বা কেমন অদ্ভুত স্বরে বলল, বাবা, তোর আর মীর অনেক চিন্তা হচ্ছিল, তাই আমি তোর হরমোহন কাকার সাথে চলে এলাম। এখন আর আমায় বেশি প্রশ্ন করিস নে। আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। মীর আর কোনো কথা বলছিল না। হরমোহন কাকা আর তার আব্বাকে দেখে তার সব ভয় কেটে গিয়েছিল। গাড়িটা চলতে চলতে সেই নড়বড়ে সাঁকোর কাছে চলে এসেছে। গাড়িটা ধীরে ধীরে সাঁকো পার করলো, তারপর কাকুরিয়া গ্রামের মধ্যে প্রবেশ করলো। আর কিছুক্ষণ পরেই মীর তার বাড়ি পৌঁছে যাবে। তবে তার অদ্ভুত লাগছিল এই ভেবে যে তার আব্বা বিছানা ছেড়ে উঠতে পর্যন্ত পারত না। সে সকালেও দেখে এসেছে আব্বা ঘরেই শুয়েছিল, কিন্তু এর মধ্যে আব্বা এতটা সুস্থ হলো কিভাবে? কিছুক্ষণ পর গাড়িটা কাকুরিয়া গ্রামে প্রবেশ করলো। চারিদিকে তখনও ঘুটঘুটে অন্ধকার আর ব্যাঙ ঝিঝি পোকা ডেকেই চলেছে। গ্রামে ঢুকে মীরের বাড়ির কাছাকাছি এসে হরমোহন কাকা গাড়িটা থামিয়ে দিল। তারপর মীরের আব্বা তাকে বলল, বাবা মীর, তুই একটু বাড়ি যা। আমি তোর হরমোহন কাকার বাড়ি থেকে একটুখানি ঘুরেই চলে আসবো। তারপর মীর গাড়ি থেকে নেমে দাঁড়াতে হরমোহন কাকা তার গরুর গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল। মীর ভাবল, এবার তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক। আম্মি হয়তো চিন্তা করছে, তাই সে বাড়ির দিকে হাঁটা লাগালো। বাড়ির কাছে আসতে সে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল, কিন্তু সে বুঝতে পারছিল না এখন কে কাঁদছে আর কেনই বা কাঁদছে। তাদের বাড়ির সামনে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। আরও শুনতে পেল তার আম্মি হাউ হাউ করে কাঁদছে। সে প্রথমে বুঝে উঠতে পারেনি আম্মি কেন কাঁদছে। তার আব্বা তো এক্ষুনি হরমোহন কাকার গাড়িতে করে তাদের বাড়িতে গেল, তাহলে আম্মি উঠোনে বসে কাঁদছে কেন? তারপর মীর তাদের উঠোনে গিয়ে দাঁড়াতেই দেখল তার আব্বা মৃত অবস্থায় শুয়ে আছেন। মীরের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তখন তাদের পাশের বাড়ির আমিরুল চাচা মীরের পাশে এসে দাঁড়ালো আর বলল, বাবা মীর, তোর আব্বা সন্ধ্যের দিকে মারা গেছে, আর বিকেলের দিকে তোকে আনতে গিয়ে সাঁকো ভেঙে হরমোহনও নদীতে তলিয়ে গেছে। এ কি বলছো চাচা? হরমোহন কাকা আর আব্বা এক্ষুনি আমাকে এখানে ছেড়ে দিয়ে গেল, এটা কি করে সম্ভব? ওরা ওরা দুজনেই যদি মারা গিয়ে থাকে, তাহলে তাহলে আমাকে ওই জঙ্গলের ওখান থেকে গরুর গাড়িতে করে নিয়ে এলো কারা? তোর কোথাও একটা ভুল হচ্ছে বাবা মীর। গরুর গাড়িতে তুই আসবি কিভাবে? সেটা তো ভেঙে নদীতে তলিয়ে গেছে। মীরের গলা থেকে আর কোনো শব্দ বেরোচ্ছে না। সে শুধু তার আব্বার মুখের দিকে হতভম্বের মতো তাকিয়ে রইল আর ভাবল, আব্বা আর হরমোহন কাকা মৃত্যুর পরেও তাকে সেই জঙ্গলের কবরখানার মধ্যে দিয়ে বাঁচিয়ে নিয়ে এসেছে, কিন্তু এই কথা সে কোনো দিনও
কাউকে বিশ্বাস করাতে পারবে না।